আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এমএফএস এর আমাদের আজকে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এমএফএস এর সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা ডিফারেন্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি এবং সেটার উপর বেস করে আমরা আমাদের কোর্স প্ল্যানটা আইডেন্টিফাই করেছি। আমরা তখন আলোচনার মধ্যে বলেছি যতগুলি চ্যাপ্টার আমাদের আছে সেই চ্যাপ্টারগুলি থেকে আমরা যে ডিসকাশনগুলি করব সেই ডিসকাশনগুলি চ্যাপ্টার ওয়াইজ আমরা ডিসকাশন করব। বাংলা এমএফএস দিবেন পরীক্ষা? কেউ আছেন বাংলা এমএফএস দিবেন, বাংলায় লিখবেন? কেউ কে আছেন জি স্যার, এমএফএস? আমি আছি স্যার। কি নাম? স্যার অনিক। স্যার বা- এমডি আবু বকর সিদ্দিক। আচ্ছা, আপনি বাংলায় দিবেন। জি স্যার। আর কেউ আছেন বাংলা? ভাইয়া আমি বাংলায় দিব। তানজিম আপু বাংলা দিবেন। ভাই আচ্ছা, আমিও বাংলা দিতে যাচ্ছি। বাংলা দিলে কি ম্যাথ গুলো কি ইংলিশে করা যাবে? বাংলাতে দিলে ম্যাথটা ইংলিশে? উম, ম্যাথটা ইংলিশে করতে যাচ্ছি, মানে বাংলা দিলে ম্যাথটা ইংলিশে যেভাবে আসে হবে। আচ্ছা, যেহেতু ম্যাথটা তো আপনাদের ইংরেজি প্রশ্নই থাকে তাই না? ম্যাথের ক্ষেত্রে লেখা থাকে না যে ইংরেজি অংশ দ্রষ্টব্য? এমএফএস কি এরকম লেখা থাকে? ভাইয়া এরকম গতবার তো আমি দিয়েছিলাম, এরকম কোন ইনস্ট্রাকশন আমি দেখি নাই। আর কিন্তু ম্যাথমেটিক্স তো আমরা ইংলিশে, মানে লেখার ধরনটাই তো ইংলিশে, কিন্তু যেহেতু আগে একবার দিয়েছি এ কারণেই হচ্ছে বলা যে যদি বাংলা শীট প্রোভাইড করেন দেন সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। ভালো হবে ভাই, আমাদের জন্য একটু সুবিধা হবে আসলে, যারা ইংলিশ কম বুঝে একটু কষ্ট তাদের জন্য। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রথমে আমরা ডিসকাশন করব এমএফএস এর মডিউল নাম্বার 7। মডিউল নাম্বার 7-এ আমাদের ডিসকাশনের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক বলতে কি বোঝায়, রাইট দ্য ফাংশন অ্যান্ড অবজেক্টিভস অফ বাংলাদেশ ব্যাংক। যেহেতু বড় প্রশ্ন, 4টা থেকে 2টা অ্যান্সার করতে হবে, আমরা মোটামুটি আমাদের কনসেপ্টগুলিকে একটু ক্লিয়ার রাখতে পারলেই হয়ে যাবে। আমরা এখন যে শীটটা পড়ছি এই শীটটা কিন্তু আরেকটু কাস্টমাইজ হবে, আপনাদের কাস্টমাইজ হবে এই মর্মে যে এটাতে আমরা সিঙ্গেল কোয়েশ্চেন অ্যাড হবে। তারপরে এই চ্যাপ্টারে শর্ট নোট টাইপের কোন টাইপের কোয়েশ্চেন হতে পারে সেটাকে আমরা নতুন করে অ্যাড করব আপনাদের পড়ার জন্য, পাঠের জন্য। আর 4টা ব্রড প্রশ্ন থেকে যে এই দুইটা শর্ট প্রশ্ন যেটা আসে সেটাকে আমরা হচ্ছে আলাদা করে ক্লারিফাই করব বা সেটা নিয়ে আলাদাভাবে আলোচনা করব। মূলত ব্রড কোয়েশ্চেনের ডিসকাশনের মধ্যেই সিঙ্গেল কোয়েশ্চেন ছোট পার্টগুলি অটোমেটিকই অ্যাড হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক বলতে কি বোঝায়? বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং এই মূলত সেন্ট্রাল ব্যাংক মূলত কি কাজ করে বা কিসের উপর বেস করে? বাংলাদেশ ব্যাংক অ্যাক্ট অন দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ হুইচ ওয়াজ এস্টাবলিশড অন December 16, 1971 থ্রু দ্য enactment of বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, প্রেসিডেন্ট অর্ডার নং 127 অফ 1972। অর্থাৎ আমাদের সেন্ট্রাল ব্যাংক প্রতিষ্ঠিত হয় এই এই এতটুকু জিনিস আপনারা একটু ভালো করে দেখবেন। এটা সিঙ্গেল কোয়েশ্চেনের জন্য আসে, এতটুকু জিনিস সিঙ্গেল কোয়েশ্চেনের জন্য আসে যে বাংলাদেশ ব্যাংক কবে এস্টাবলিশড হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক কোন অডিয়েন্সের বলে এস্টাবলিশড হয়েছে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং এইটা হচ্ছে আহ, মোটামুটি উনিশশো মানে আমাদের স্বাধীনতার পরে প্রতিষ্ঠিত হয়। সেন্ট্রাল ব্যাংক হিসেবে আমাদের দেশের অন্য যত ব্যাংক আছে, কমার্শিয়াল ব্যাংকগুলি আছে, তাদের সুপারভাইজার হিসেবে সেন্ট্রাল ব্যাংক কাজ করে। সেন্ট্রাল ব্যাংকের কি কি ফাংশন আছে দেখেন। সেন্ট্রাল ব্যাংকের 1 নম্বর ফাংশন হচ্ছে ওরা মনিটারি পলিসিটা ইমপ্লিমেন্ট করে। দুইটা পলিসি আছে, একটা হচ্ছে ফিসক্যাল পলিসি আর একটা হচ্ছে মনিটারি পলিসি। কোনো একটা দেশের মনিটারি পলিসি হচ্ছে মানে সেই দেশের ফান্ড কিভাবে আসবে যাবে বা ফান্ডটা কিভাবে এক্সিকিউট হবে, ফান্ডটা কোন ওয়েতে কিভাবে আসবে, ফান্ড কিভাবে যাবে, টোটাল ফান্ডিং এর ইস্যুসটা যেই যেই পলিসিতে বলা থাকে সেটাকে বলা হয় মনিটারি পলিসি। ফিসক্যাল পলিসি আরেকটা আছে, ফিসক্যাল পলিসির কাজ মানে সেন্ট্রাল ব্যাংকের না। ফিসক্যাল পলিসি হচ্ছে যেই পলিসির মাধ্যমে গভর্নমেন্টের আয় ব্যয়ের হিসাব নিকাশটা যেখানে লিপিবদ্ধ থাকে, অর্থাৎ যেখানে আয় ব্যয়ের কথা, আয় ব্যয়ের স্টেপসগুলি যেখানে লেখা থাকে সেইটাকে বলা হয় ফিসক্যাল পলিসি। সো সেন্ট্রাল ব্যাংকের কিন্তু ফিসক্যাল পলিসি নিয়ে কাজ না, সেন্ট্রাল ব্যাংকের কাজ হচ্ছে মনিটারি পলিসি নিয়ে। পরীক্ষা যদি আসে
যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মনিটারি পলিসি অ্যান্ড ফিসক্যাল পলিসি। যদি এটা আসে মনিটারি পলিসি অ্যান্ড ফিসক্যাল পলিসি, তাহলে আপনার অ্যান্সারটা যাতে একটু গোছানো হয়, মানে আপনার যাতে কনসেপ্টটা একটু ঠিকঠাক থাকে যে মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি মানে কি। ফিসক্যাল পলিসিটা পুরোটাই গভর্নমেন্ট মেনটেন করে এবং গভর্নমেন্টের ওখানে আসলে ট্যাক্স, ইনকাম, এক্সপেন্ডিচার এই জিনিসগুলি যায়। আর যেটা মনিটারি পলিসিটা মনিটারি পলিসিটা মূলত সেন্ট্রাল ব্যাংক ডিল করে এবং সেন্ট্রাল ব্যাংক এখানে এর মাধ্যমে ইন্টারেস্ট রেটটা দেখে, তারপরে মানি সাপ্লাইটা দেখে, তারপরে হচ্ছে ইনফ্লেশনটা কন্ট্রোল করার চেষ্টা করে, ইনফ্লেশনের ইস্যুসগুলি ডিল করে, এবং ইকোনমিক স্ট্যাবিলিটিটাকে ক্রিয়েট করা যায় কিভাবে, ইকোনমিক স্ট্যাবিলিটিটাকে কিভাবে আনা যায়। আনমিউট হওয়া যাবে না, যারা জয়েন করছেন জয়েন করার পরে মিউট হয়ে যাবেন। তাহলে মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি দুইটা জিনিসের মধ্যে পার্থক্য হচ্ছে মনিটারি পলিসিটা সেন্ট্রাল ব্যাংক ডিল করে। মনিটারি পলিসির মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক দেশের ইনফ্লেশন, মানি সাপ্লাই, ন্যাশনাল গ্রোথ, তারপরে হচ্ছে দেশের ইন্টারেস্ট রেটটা কত হবে, বিভিন্ন ফান্ডের ইন্টারেস্ট রেটটা কত হবে সেটা ঠিক ঠিক করে মনিটারি পলিসির মাধ্যমে। ফিসক্যাল পলিসিটা কমপ্লিটলি গভর্নমেন্টের পলিসি। গভর্নমেন্ট সেই পলিসির মাধ্যমে ট্যাক্স, তার ইনকাম, এক্সপেন্ডিচার কিভাবে, কোনটা কিভাবে ম্যানেজ করবে সেটার কথা বলা থাকে ফিসক্যাল পলিসিতে। সেন্ট্রাল ব্যাংক যেহেতু মনিটারি পলিসি থাকে, কোনো একটা দেশের মনিটারি পলিসিটা ইমপ্লিমেন্ট করা এবং মনিটারি পলিসিটা ফর্মুলেট করা মানে তৈরি করা এবং বাস্তবায়ন করা, দুইটার কাজই করে সেন্ট্রাল ব্যাংক। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দেশের সাথে বিদেশের যত ধরনের বিদেশি ফরেন বাণিজ্য রয়েছে, বৈদেশিক বাণিজ্য রয়েছে, সেটাকে এক্সিকিউট করেন। 2 নম্বর কাজ। 3 নম্বর হচ্ছে, আমি জিজ্ঞেস করব কিন্তু এই প্রশ্নটা আপনাদের কাউকে আবার। 3 নম্বর হচ্ছে তারা গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে, অর্থাৎ গভর্নমেন্টকে বিভিন্ন জায়গায় অ্যাডভাইস প্রদান করে, গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে। 4 নম্বর, তারা ফরেন রিজার্ভ, বাংলাদেশের যে ফরেন রিজার্ভ রয়েছে সেটাকে রিজার্ভ রিটেন করে। এটা হচ্ছে 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ হচ্ছে নোট ইস্যু করা। ব্যাংক নোট ইস্যু করে। 5 নম্বর, ব্যাংক নোট ইস্যু করে। আমাদের দেশে যত নোট আছে 2 টাকা এবং 5 টাকা ছাড়া অন্য সকল নোট তারা ইস্যু করে, সো নোট ইস্যু করে। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে আমাদের দেশে যে পেমেন্ট সিস্টেমটা আছে, টোটাল পেমেন্ট সিস্টেম, অর্থাৎ ক্যাশে বলেন, ক্লিয়ারিং এ বলেন, এনপিএসবি তে বলেন, আরটিজিএস এ বলেন, ইএফটিএন এ বলেন, অথবা যত সিস্টেম আছে, টোটাল পেমেন্ট সিস্টেমটা তারা মনিটর করেন, সেন্ট্রাল ব্যাংক মনিটর করেন। 8 নম্বর, অন্যান্য প্রাইভেট ব্যাংকগুলির ব্যাংক হিসেবে ঋণদানের লেন্ডার অফ লাস্ট রিসোর্ট হিসেবে কাজ করে। কি এটা? এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলি যদি কখনো দেউলিয়া হয়ে যায়, কোনো কারণে ফান্ড শর্টেজ পড়ে, তাহলে তাদের সেই ফান্ড শর্টেজের ইস্যুসটাকে তারা রিসলভ করার চেষ্টা করে। এই জন্য তাদেরকে বলা হয় ঋণদানের শেষ আশ্রয়স্থল, অথবা ইংরেজিতে যেটাকে বলা হয় লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। এটা কিন্তু পরীক্ষায় আসে। মূলত এই 8টা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের মেইন ফাংশন। হ্যাঁ, মেইন ফাংশন। এর বাইরে যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেশের ক্রেডিটটাকে কন্ট্রোল করে। ক্রেডিট মানে ঋণটাকে কন্ট্রোল করে। এখন ঋণের পরিমাণ বাড়ানো দরকার, ঋণের পরিমাণ কমানো দরকার, ক্রেডিটটাকে কন্ট্রোল করার কাজও সেন্ট্রাল ব্যাংক করে থাকে। 9টা। আমি আবার বলি, প্রথমে মনিটারি পলিসি বলতে গিয়ে অন্যদিকে চলে গেছি, ফিসক্যাল পলিসিটাকে নিয়ে আসছি জাস্ট আপনাদের ধারণার জন্য। মনিটারি পলিসিটা তৈরি করে এবং সেটা বাস্তবায়ন করে, 1 নম্বর। 2 নম্বর, বৈদেশিক যত বাণিজ্য আছে, কারেন্সি আছে, বৈদেশিক বাণিজ্যের যত ডিলিংস আছে সকলগুলি ডিল করে, গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে, গভর্নমেন্টের অ্যাডভাইজিং ব্যাংক হিসেবে কাজ করে, গভর্নমেন্টের সকল ফান্ডিং এ তারা ইনভলভ থাকে, তারা সেগুলি সলভ করে বা ফান্ডিং ম্যানেজ করে। কমার্শিয়াল ব্যাংকগুলি ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে, দেশের টোটাল রিজার্ভটাকে কন্ট্রোল করে, ম্যানেজ করে। তারপরে হচ্ছে নতুন নোট ইস্যু করার কাজ করে, তারপরে হচ্ছে দেশে যে পেমেন্ট সিস্টেমটা আছে সেই পেমেন্ট সিস্টেমটাকে ম্যানেজ করে, কন্ট্রোল করে।
দেশে যত পরিমাণ ক্রেডিট কন্ট্রোল করা বা ক্রেডিট বাড়ানোর পরিকল্পনাগুলি গ্রহণ করে। টোটাল 9টা বলেছি, আমি 9টা পয়েন্ট বলেছি, এখানে 9টা পয়েন্ট বিভিন্নভাবে বলা আছে, আমি 9টা পয়েন্ট বলেছি। কেউ কি আছেন একটু বলতে পারবেন যে এই জি 9টা ভাইয়া, বা একটু যতগুলি মনে থাকে? আমি বলতে চাচ্ছি ভাইয়া, প্লিজ। বাংলাদেশ ব্যাংক হচ্ছে ফাইনালি প্রথমে যে কাজটা করে সেটা ফর্মুলেটেড মনিটরি পলিসি ইমপ্লিমেন্ট এন্ড ফর্মুলেট করে, এটা গঠন করে এবং ইমপ্লিমেন্ট করে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন রকম ব্যাংকিং যে পলিসি সেগুলো তৈরি করে ফর ফরেন এক্সচেঞ্জ মার্কেটের জন্য, মানে ফরেন বৈদেশিক বিনিয়োগের জন্য, বৈদেশিক বিনিয়োগ নিয়ন্ত্রণ করে। গভর্নমেন্টের বিভিন্ন ফিসক্যাল পলিসি বা বিভিন্ন ইম্প্যাক্ট ইকোনমিক যখন প্রয়োজন হয়, ক্রেডিট নিয়ন্ত্রণ করে। ফরেন রিজার্ভ কন্ট্রোল করে, যখন প্রয়োজন হয় এটা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, এবং যখন বেড়েছে তখন এটাকে কন্ট্রোল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পেমেন্ট সিস্টেম, বিভিন্ন রকম পেমেন্ট সিস্টেম যেমন আরটিজিএস, বিএফটিএন, এগুলা বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যখন আন্তঃব্যাংক লেনদেন হয় তখন ওগুলা কন্ট্রোল করে। আহ, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকে আর্থিক সহায়তা প্রদান করে। বিভিন্ন সময় যখন আর্থিক প্রতিষ্ঠান তাদের আর্থিক প্রয়োজনীয়তা মেটাতে অক্ষম হয় তখন তাদেরকে লোন প্রদান করে থাকে। এই জন্য বলা হয় যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে লেনদেনের লাস্ট রিসোর্ট, মানে লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। ভেরি গুড, একদম কমপ্লিট প্যাকেজ, সুন্দর করে ডিসকাশন করেছেন। ফাংশনগুলি আমরা যদি এভাবে মনে রাখি, আমার মনে হয় এটা আর পড়তে হবে না। যিনি পড়বেন, যিনি লিখতে যাবেন, নিজের মতো করে লিখতে পারবেন, এটা আর পড়ার ফার্দার পড়ার দরকার নাই, বাংলা বা ইংরেজিতে আপনি যেভাবেই দেন না কেন। আর ইন দ্য মিন টাইম এখান থেকে আরো প্রশ্ন বেড়ে যায়, যেটা ভাইয়া অলরেডি ডিসকাস করেছেন, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, এটা এক্সপ্লেন আসে, ব্যাখ্যা করতে বলে। এবার 2 নম্বর, এগুলিতে আমরা ফাংশন নিয়ে আলোচনা করেছি। 2 নম্বর, সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভস কি? কোন অবজেক্টিভস নিয়ে সেন্ট্রাল ব্যাংক প্রতিষ্ঠিত? এটা কিন্তু পরীক্ষায় আসে। ফ্যাক্ট হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কিন্তু মানে সেন্ট্রাল ব্যাংকের, জাস্ট 1 মিনিট, ফাংশন এবং অবজেক্টিভস কিন্তু এক কথা না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। কারণ আমার নিজের চোখে দেখা, ফাংশনের জায়গায় অবজেক্টিভস, অবজেক্টিভসের জায়গায় ফাংশন দিয়েছে অনেক মানুষ আছে, যদিও দুইটার মধ্যে ক্লোজ রিলেশন রয়েছে, বাট দুইটা কিন্তু আলাদা জিনিস। সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভস হচ্ছে 5টা। একটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি, ফুল এমপ্লয়মেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইকোনমিক গ্রোথ, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি। প্রাইস স্টেবিলিটি এগুলো কিন্তু পরীক্ষা আসে, যে হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ সেন্ট্রাল ব্যাংক। প্রাইস স্টেবিলিটি কথাটার মানে কি? প্রাইস স্টেবিলিটি কথাটার মানে হচ্ছে দেশে মূল্যটা ঠিক রাখা, দেশের বিভিন্ন প্রোডাক্ট, মানে যেটাকে আমরা সুন্দর ভাষায় বলি, যেটাকে একদম 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 প্রপার ওয়েতে যেটাকে আমরা বলি, কান্ট্রির ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা। ইনফ্লেশন, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা, ইনফ্লেশন কন্ট্রোল করলেই আসলে প্রোডাক্টের প্রাইসিংটাকেও কন্ট্রোল করা বোঝায়। ইনফ্লেশনটা যদি কন্ট্রোল করা যায় তাহলে প্রোডাক্টের প্রাইসিংটা কন্ট্রোল করা যায়। প্রাইস স্টেবিলিটি মানে হচ্ছে কান্ট্রির ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা। ফুল এমপ্লয়মেন্ট কথাটার মানে হচ্ছে যে উম, এমন একটা প্রসেস দাঁড় করানো, যে যে প্রসেসের মাধ্যমে কর্মক্ষমতা বাড়ানো, মানে কর্মক্ষমতা বাড়ানোর স্কোপ ক্রিয়েট করা এবং বেশি লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা। মিনস হোয়াট? কিভাবে সেন্ট্রাল ব্যাংকে ফুল এমপ্লয়মেন্টের মধ্যে ইনভলভ হয়? ধরেন আপনার কাছে সেন্ট্রাল ব্যাংকে 2টা ক্রেডিট প্রপোজাল গিয়েছে। একটা ক্রেডিট প্রপোজাল হচ্ছে একটা ক্রেডিট প্রপোজাল হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট, আর একটা প্রজেক্ট হচ্ছে, ধরেন ধরেন স্টেট অন আইটি বেসড একটা প্রজেক্ট, অটোমেশন, অটোমেটেড কম্পিউটার জেনারেটেড অটোমেটেড একটা প্রসেস করা, যেটার মধ্যে ম্যান পাওয়ার লাগবে 10 জন। আর একটা গার্মেন্টস স্টাবলিশমেন্ট ম্যান পাওয়ার লাগবে 500 জন। সো গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংক তখন প্ল্যান করবে যে আমি এই দুইটার মধ্যে হুইচ ওয়ান ইজ মাই প্রায়োরিটি। যেহেতু
তার একটা অবজেক্টিভস আছে ফুল এমপ্লয়মেন্ট। সে চিন্তা করবে যে গার্মেন্টসের ইস্যুটার মাধ্যমে এমপ্লয়মেন্টটা বেশি এনশিওর করা যাবে, সো আই উইল গিভ দ্য প্রায়োরিটি ফর গার্মেন্টস এস্টাবলিশমেন্ট প্রপোজাল। এভাবে গভর্নমেন্ট বিভিন্ন ওয়েতে ফুল এমপ্লয়মেন্টটা এনশিওর করার চেষ্টা করে। ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির সাথে তিনটা কথা খুব জড়িত। একটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, দুইটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, 3 নম্বরে হচ্ছে ট্রান্সপারেন্সি। মানে আমার ধারণা যে মানে সত্যিকার অর্থে আমি যদি সিনিয়র কেউ হতাম, তাহলে প্রত্যেকটা ব্যাংকের লোগোতে, প্রত্যেকটা ব্যাংকের দরজার সামনে এই 3টা ওয়ার্ড লিখে রাখার চেষ্টা করতাম। বলতাম যে সবাই ম্যান্ডেটরি, আমরা বিভিন্ন সময় ক্যাশের সামনে লিখে রাখি না, ছেঁড়া ফাটা নোট বিনিময় হয়, এই 3টা ওয়ার্ড লিখে রাখতে বলতাম যে প্লিজ এনশিওর বাই ইয়োর সেলফ, কর্পোরেট গভর্নেন্স এনশিওর করবেন, ট্রান্সপারেন্সিটা এনশিওর করবেন, অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করবেন। এই 3টা জায়গা যদি কেউ এনশিওর করতে পারে, ফাইন্যান্সিয়াল সিস্টেমে কখনোই স্ক্যাম হবে না। আমাদের ইন্ডাস্ট্রিতে এই 3টা জায়গা খুব নড়বড়ে অবস্থানে আছে বলেই আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা এত খারাপ। কেমন খারাপ? কোনো ব্যাংক টাকা দিতে পারে না। আমি মানে কাউকে আন্ডারমাইন করছি না, কাউকে আন্ডার এস্টিমেট করছি না। ডেফিনেটলি আমি আপনি আমার ডেফিনেটলি আমি আমার আর আপনার জন্য তো ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা এভাবে দাঁড়ায়নি। হ্যাঁ, ডেফিনেটলি সিনিয়র থেকে শুরু করে সব জায়গায় সবার কন্ট্রিবিউশনের কারণে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা এখানে এসে দাঁড়িয়েছে। যদি আমরা এই 3টা জায়গাকে, 3টা ওয়ার্ডকে প্রপার ওয়েতে এনশিওর করতে পারতাম, তাহলে আমাদের এই ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা স্ট্রং হতো। তো কোন একটা দেশের ফাইন্যান্সিয়াল, তার মানে সবার আগে দাঁড়ায় কেউ, হয়তো আপনারা বলেন নাই, কিন্তু সবার আগে চলে আসে যে প্রথমেই তাহলে স্যার সেন্ট্রাল ব্যাংকে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা থাকা দরকার সবার আগে। সেন্ট্রাল ব্যাংকে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা থাকলে অন্য জায়গাগুলিতে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা অটোমেটেড ইনফ্লুয়েন্সড হবে। আমরা দেখেছি না নির্বাচন প্রাককালে বা পরবর্তীকালে বিএফআই এর মতো একটা প্রতিষ্ঠানের সিনিয়রকে কিভাবে মানে হেনস্থা করা হয়েছে, বিকজ হি হ্যাজ ডান সাম টাইপস অফ স্ক্যাম করেছে, প্রুফ ছিল। সো তিনি তার জায়গা থেকে বিএফআইও মানি লন্ডারিং, টোটাল দেশের মানি লন্ডারিং প্রোটেক্ট করবে, ম্যানেজ করবে। বিএফআইও যদি করাপ্টেড হয়, তাহলে অন্য ব্যাংকগুলিতে কি অবস্থা দাঁড়াবে? মানে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা ক্রিয়েট করতে হলে আমাকে কর্পোরেট গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে, যেটা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটাকে স্ট্রং করবে। ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি মিনস ফাইন্যান্সিং ট্রাস্টেবিলিটি, রিলায়েবিলিটি, অ্যাকসেপ্টেবিলিটি। মানুষের কাছে বিশ্বস্ত যে এই প্রতিষ্ঠানে আমি ফান্ড রাখলে কোনো সমস্যা হবে না, ইট ইজ সেফ ফর মি। আপনি বলতে পারেন এখন ধরেন 3-4টা ব্যাংক ছাড়া যে এখানে ফান্ড রাখলে আমার ফান্ড সেফ, এই কথা এখন বলতে পারেন? পারেন না। দ্যাট বিকজ যে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা এখন ব্যালেন্সড নাই। সেকেন্ড, ইকোনমিক গ্রোথ। পরের পয়েন্ট, ইকোনমিক গ্রোথ হচ্ছে টোটাল, এটা এটা কালেকটিভ অ্যান্ড সামষ্টিক। সামষ্টিক মানে আর্থিক, পুরো অর্থনৈতিক প্রবৃত্তি আনা। অর্থনৈতিক প্রবৃত্তি আনা মানে হচ্ছে ইকোনমির প্রত্যেকটা সেক্টরে ডেভেলপ করে সামষ্টিক ওয়েতে একটা ডেভেলপড ইকোনমি ক্রিয়েট করা, করলে সেটার মাধ্যমে ইকোনমিক গ্রোথটা এনশিওর হয়। এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, এটা ফরেন কারেন্সির সাথে জড়িত। যে ফরেন কারেন্সিটা আমরা যেটা বাই করি বা যেটা সেল করি, সেটার ক্ষেত্রে রেটটা যদি স্টেবল না হয়, বিভিন্ন রকমের রেট যদি হয়, তাহলে এটার মাধ্যমে এটার মাধ্যমে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা নষ্ট হয়, এবং দেখা গেল যে এক ব্যাংক 120 টাকায় ডলার সেল করে, অন্য ব্যাংক 122 টাকায় ডলার সেল করে, রেটের মধ্যে ফ্লাকচুয়েশন হয়, এবং এটা ইকোনমির একটা বড় ধরনের থ্রেটেন। মোটামুটি এই 5টা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভস। এই 5টা জিনিসকে যদি আমরা কমপ্লাই করতে পারি, তাহলে মোটামুটি দেখেন এগুলি সবই গ্লোবাল বা ম্যাক্রো লেভেলের ইকোনমিক্স, মানে সামষ্টিক অর্থনীতির পার্ট হিসেবে এগুলি ট্রিট হয়।
হাউ সেন্ট্রাল ব্যাংক ইন বাংলাদেশ শুড কন্ট্রোল ক্রেডিট। আমরা বলেছি যে সেন্ট্রাল ব্যাংক আমাদের দেশের ক্রেডিটটা কন্ট্রোল করে। সেন্ট্রাল ব্যাংক কিভাবে আমাদের দেশের ক্রেডিটটা কন্ট্রোল করে? সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট কন্ট্রোল করার জন্য এই মেকানিজমগুলি অ্যাপ্লাই করে। দিস ইজ দ্য মেকানিজম। এখানে সেন্ট্রাল ব্যাংক দুইটা মেকানিজম অ্যাপ্লাই করে। একটা হচ্ছে কোয়ান্টিটিভ মেকানিজম, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ মেকানিজম। কোয়ান্টিটিভ মেকানিজমটা কোয়ান্টিটিভ মেকানিজমটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ব্যাংক রেটটা চেঞ্জ করে, ওপেন মার্কেট অপারেশনটা চেঞ্জ করে, ক্যাশ রিজার্ভ রেশিওটা চেঞ্জ করে। এটা হচ্ছে কোয়ান্টিটিভ। কোয়ান্টিটিভ মানে সংখ্যাভিত্তিক চেঞ্জ। আর কোয়ালিটিভ মানে হচ্ছে সংখ্যাভিত্তিক চেঞ্জ না, এটা হচ্ছে মানসিক বা অবস্থা বা সিস্টেমেটিক চেঞ্জ। যেমন কোম্পানির ক্রেডিট রেটিং চেঞ্জ করে, ক্রেডিট রেশনিং চেঞ্জ করা, তারপরে মার্জিন রিকোয়ারমেন্ট চেঞ্জ করা, মোরাল সাসেশন দেওয়া, এগুলি হচ্ছে কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ চেঞ্জের মধ্যে পড়ে। এখন আমরা একটু পয়েন্টগুলিকে একটু ডিটেইল বলি। কোয়ান্টিটিভ মেথডের মধ্যে ক্রেডিট কন্ট্রোল করা যায় কিভাবে, এই তিনটা পয়েন্টের মাধ্যমে তা বলার চেষ্টা করেছে। যেটা প্রথম হচ্ছে ব্যাংক রেট। ব্যাংক রেট আসলে কি? ব্যাংক রেট মানে হচ্ছে ব্যাংক দ্য ব্যাংক রেট ইজ দ্য ইন্টারেস্ট রেট দ্যাট দ্য সেন্ট্রাল ব্যাংক চার্জ দ্য কমার্শিয়াল ব্যাংক ফর লেন্ডিং অর বরোয়িং মানি। সেন্ট্রাল ব্যাংক থেকে যদি আপনি কোনো ফান্ড নেন, তাহলে সেন্ট্রাল ব্যাংক যেই রেটে আপনাকে ফান্ড দেয় সেই রেটটাকে বলা হয় ব্যাংক রেট। সিঙ্গেল কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ইজ ব্যাংক রেট? তাহলে পড়াটা তো এখান থেকে আসছে, তাই না? সো বড় প্রশ্নের ভিতরে আসলে ছোট প্রশ্নগুলি অটোমেটেড লুকায়িত থাকে। ব্যাংক রেট আসলে কি কাজ করে? ব্যাংক রেট কাজ করে, ধরেন সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলির টাকা দরকার। এই অবস্থায় কমার্শিয়াল ব্যাংকগুলি অনেক টাকা, সে লোন দিবে, অনেক টাকা দরকার। এখন সেন্ট্রাল ব্যাংক চিন্তা করছে যে মার্কেটে যে পরিমাণ লোন ভলিউম আছে, এই লোন ভলিউমটাকে খুব বেশি বাড়ানো যাবে না। তখন সেন্ট্রাল ব্যাংকটা অটোমেটিক ব্যাংক রেটটা বাড়িয়ে দিবে। বলবে যে তুমি আমার কাছ থেকে ফান্ড নিতে চাচ্ছ, ব্যাংক রেট তো এখন 7%। তখন লোকাল ব্যাংকগুলি চিন্তা করবে 7% দিয়ে এনে এটা থেকে আমি বেশি প্রফিট করতে পারবো না, আচ্ছা খুব দরকার না হলে আমি সেন্ট্রাল ব্যাংক থেকে ফান্ড নিব না। ক্রেডিটটা অটোমেটেড কমিয়ে ফেলতে পারে সেন্ট্রাল ব্যাংক ব্যাংক রেটটাকে বাড়িয়ে। রিভার্স হতে পারে, মার্কেটে লোনের পরিমাণ অনেক কম, ঋণ অনেক কম। সেন্ট্রাল ব্যাংক চিন্তা করে যে মার্কেটে তো আসলে ঋণ বাড়ানো দরকার, সো সে ব্যাংক রেটটা কমিয়ে দিল। বললো যে স্বাভাবিকভাবে ব্যাংক রেট 4%, এখন আপনাদের ব্যাংক রেট হবে 3%। তো কমার্শিয়াল ব্যাংকগুলি তখন চিন্তা করবে যে 3%-এ আমি লোন নিয়ে কাস্টমারকে খুব সহজেই লোন দিতে পারবো। ব্যাংকগুলি হুমড়ি খেয়ে সেন্ট্রাল ব্যাংকে পড়বে, অটোমেটেড দেশের ক্রেডিটের ভলিউমটা বেড়ে যাবে। এভাবে ব্যাংক রেটের মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক দেশের টোটাল কালেকটিভ কান্ট্রির ক্রেডিটটাকে বাড়াতে পারে, আবার কমাতেও পারে। ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন মানে হচ্ছে রিপো রেট, রিভার্স রিপো রেট। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন ব্যাংকগুলিকে বিভিন্ন কমার্শিয়াল পেপার বা অন্যান্য ডকুমেন্টের বিনিময়ে ফান্ড দেয়, আবার অন্যান্য ডকুমেন্ট ব্যাংকগুলির কাছে সেল করে। এই দুইটা সেল এবং বাইং এর সাথে দুইটা রেট জড়িত থাকে, একটা হচ্ছে রেপো রেট আর একটা হচ্ছে রিভার্স রেপো রেট। এই রেপো রেট এবং রিভার্স রেপো রেটটাকে পরিবর্তন করে কম বেশি করেও সেন্ট্রাল ব্যাংক টোটাল কান্ট্রির ক্রেডিটটাকে কন্ট্রোল করতে পারে। রিজার্ভ রেশিও। রিজার্ভ রেশিও মানে হচ্ছে সিআরআর এবং এসএলআর। সিআরআর আমরা জানি ক্যাশ রিজার্ভ রেশিও, যেটা প্রত্যেকটা ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশে ক্যাশ রিজার্ভ রেশিও রাখতে হয়। ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের মধ্যে এটা একটা গ্যাপ আছে। আর এসএলআর মানে হচ্ছে স্ট্যাটিউটরি রিজার্ভ রেশিও, সেন্ট্রাল ব্যাংকে একটা নির্দিষ্ট ফান্ড সবাইকে ম্যান্ডেটরি রাখতে হয়। ধরেন সবকিছু মিলিয়ে আমি ধরে নিলাম যে এই ফান্ডটা হচ্ছে 15%। আপনি যদি ডিপোজিট নেন 100 টাকা, তার 15 টাকা সিআরআর এবং এসএলআর আকারে আপনাকে সেন্ট্রাল ব্যাংকে রাখতে হবে। ইসলামী ব্যাংকগুলির জন্য এটা আবার একটু ভলিউমটা কম। 15% রাখার পরে বাকি অংশটাই হচ্ছে আপনি লোন দিতে পারবেন। তাহলে আপনি যদি কাস্টমারের কাছ থেকে ডিপোজিট নেন 100 টাকা, আর আপনি সিআরআর এবং এসআরআর আকারে সেন্ট্রাল ব্যাংকে 15 টাকা রেখে দেন, তাহলে আপনি লোন দিতে পারবেন আর 85 টাকা। এখন সেন্ট্রাল ব্যাংক চিন্তা করলো যে কান্ট্রিতে লোনের পরিমাণ অনেক কমে গেছে, লোনটা বাড়াতে হবে। সেন্ট্রাল ব্যাংক এবার বলবে তোমাদের সকলের সিআরআর এবং এসএলআর রেটটা বা অ্যামাউন্টটা এখন 13 টাকা হয়ে গেল। তাহলে কি হলো, সকল ব্যাংক 87 টাকা পর্যন্ত লোন দিতে পারবে। আবার সেন্ট্রাল ব্যাংক চিন্তা করলো কান্ট্রিতে লোনের পরিমাণ অনেক বেড়ে গেছে, এটা কমাতে হবে। ক্যাশের রিজার্ভ এবং সিআরআর এবং এসএলআর মিলিয়ে বললো যে এখন এখন থেকে নতুন করে 18% করে টাকা সেন্ট্রাল ব্যাংকে ক্যাশ রিজার্ভ রেশিও আকারে রাখতে হবে। সো 18% টাকা রাখতে গেলে
আমি কি করতে হবে? আমার মানে 18% যদি আমি রেখে দিই, তাহলে আমার হাতে থাকে তখন 82 টাকা। আগে ছিল কমানোর কারণে 87 টাকা, এখন বাড়ানোর কারণে 82 টাকা। অর্থাৎ এই যে ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর যেটা, সেটা কমিয়ে বাড়িয়ে সেন্ট্রাল ব্যাংক দেশের ক্রেডিট কন্ট্রোল করতে পারে। এটা গেল কোয়ান্টিটিভ রেশিও, যেটা সংখ্যাভিত্তিক রেশিও। কোয়ালিটেটিভ মেথডের মধ্যে প্রথমে বলা হচ্ছে যে প্রথমে কোয়ালিটিভ মেথড হচ্ছে মার্জিন রিকোয়ারমেন্ট। আমি এলসি ওপেন বা বিভিন্ন ইস্যুতে কাস্টমারের কাছ থেকে একটা ফান্ড নিয়ে রাখবো আগে থেকে। যদি আমি কন্ট্রোল করতে চাই তাহলে বেশি ফান্ড নিব। যেমন লেটার অফ ক্রেডিটে যারা কাজ করেন, গাড়ি ইম্পোর্ট করতে গেলে 100% টাকা আগে জমা দিতে হয়। তো যারা গাড়ি ইম্পোর্ট করতে চায় 100% টাকা আগে জমা দিয়ে গাড়ি আনা ওদের জন্য অনেক টাফ হয়ে যায়। সেজন্য মার্জিনটা বাড়িয়ে সেন্ট্রাল ব্যাংক ক্রেডিটটাকে কন্ট্রোল করে, এবং মার্জিনটাকে কমিয়ে সেন্ট্রাল ব্যাংক ক্রেডিটটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। ক্রেডিট ক্রেডিট রেশনিং মানে হচ্ছে আপনাকে যে ক্রেডিট দিব আমি, এটার বিপক্ষে বিপক্ষে আপনি একটা যুক্তি দেখান আমাকে। এটাকে বলে ক্রেডিট রেশনিং। মানে ঢালাও ভাবে সকল ক্রেডিট আমি দিব না। ক্রেডিটের জন্য যখন রিকোয়েস্ট আসবে, তখন আমি সেটা দেখব, দেখে সেটা আমি অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমি চিন্তা করব যে ক্রেডিটটা দেওয়া যায় কিনা। তার কাছ থেকে আমি ফিডব্যাক নিব, তাকে আমি বলবো তুমি আমাকে ফিডব্যাক দাও, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট ইউর ক্রেডিট। ওই রিজন দিতে গিয়ে দেখেন লিখছে, ওই রিজন দিতে গিয়ে এই যে সাচ আস এগ্রিকালচার, এক্সপোর্ট, হাউজিং, আমি কোন কারণে ক্রেডিট নিতে চাচ্ছি এবং এটার আমার ইফেক্ট কি, সেটাতে আমি কি করতে পারবো, এই ইস্যুটা হচ্ছে ক্রেডিট রেশনিং এর মধ্যে পড়ে। মোরাল সাসেশন মানে হচ্ছে তাকে মানসিকভাবে আপনি বুস্ট আপ করা, তাকে বলা যে তুমি বেশি, ধরেন আমার স্যালারি ডিবিও কালেক্ট করে, বা আমার স্যালারি দিয়ে আমি, আমার স্যালারি পে 1 লাখ টাকা, আমি তো লোন 1 লাখ টাকা পর্যন্ত নিতে পারি, কোনো সমস্যা নেই, স্যালারি যা পাবো তা দিয়ে লোন কভার করব। তখন কেউ একজন লোন নিতে আসলো বড় ভলিউম, আমি তাকে বুঝাইলাম যে দেখেন ভাই, আপনার বাচ্চা কাচ্চা আছে, তারপরে অসুস্থতার ব্যাপার আছে, কখন কোন জায়গায় ফান্ডটা লেগে যায়, বেশি টাকা লোন নিয়েন না, এটা আপনার উপর বার্ডেন হয়ে যাবে, কারণ লোনের একটা ইন্টারেস্ট দিতে হবে, সবকিছু মিলিয়ে আপনি বিপদে পড়বেন। আপনি লোনের অ্যামাউন্টটা যত কমাইতে পারেন তত সুবিধা, আপনি লোনেরটা কমান। আবার অন্য একজন আসলো 3 কোটি টাকার এফডিআর আছে, তার একটা সে একটা লোনের জন্য আসছে 2 লাখ টাকা, যে আমাকে 2 লাখ টাকা লোন দেন 3 কোটি টাকা থেকে। আপনি চিন্তা করুন, ও তো 3 কোটি টাকা যখন আসছে, ইজ এ বিগ এক্সপোজার। তাকে বললাম যে 2 লাখ টাকা একটা লোন হইলো নাকি, আপনার কি কাজের জন্য যাবেন, একটু বেশি টাকা লোন নিয়ে নেন। কি ভাই, 2 লাখ টাকা দিয়ে কি করবেন? সো মোরাল সাজেশন হচ্ছে তাকে মানসিকভাবে বুঝিয়ে, মানসিকভাবে কনভিন্স করে ক্রেডিটের ভলিউমটা কমানো অথবা বাড়ানো। কমানোরও ক্ষেত্রে মোরাল সাজেশন কাজ করতে পারে, বাড়ানোর ক্ষেত্রেও মোরাল সাজেশনটা কাজ করতে পারে। আপনি দেখছেন কোন একজন কোলেটারাল দিয়েছে 5 কোটি টাকার, সে ওখান থেকে লোন নিতে চাচ্ছে 40 লাখ টাকা। তা আপনি বলবেন যে 5 কোটি টাকার, মানে বিকজ ইউ আর মেক শিওর দ্যাট যে এই তার অনেক ফান্ড আনইউটিলাইজ এবং সেফ লোন, তখন আপনি তাকে এম্পাসাইজ করবেন, মোরাল সাজেশন দিবেন যে প্রজেক্টটা একটু বড় করেন, আপনার কাছে তো টাকা আছে, কোনো সমস্যা নাই, রিস্ক নাই, সো আপনি প্রজেক্টটাকে বড় করেন, লোনটা বাড়ান। আবার রিভার্স, যখন আমি দেখবো যে অন্য জায়গায় লোনটা বাড়ালে রিস্কি হয়, তাকে তাকে আমি মেন্টাল মেন্টাল কাউন্সিলিং করব যে আপনি লোনটা কমান। এই লোন বাড়ানো কমানোর মেন্টাল কাউন্সিলিং এর সুন্দর এবং স্মার্ট ওয়ার্ড হচ্ছে মোরাল সাসেশন। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি। আগের ডিসকাশনটা এখানে একটু বড় করে করা। এখানে বড় করে করা মানে হচ্ছে, যদি ওই যে ব্যাংকার অফ গভর্নমেন্ট আসে, তারপরে ব্যাংকার্স অফ ব্যাংক আসে, তারপরে হচ্ছে লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, যেটা সব সময় আসে, সেগুলি যাতে আমি একটু ঠিকঠাক করে লিখতে পারি। বাট ওভারঅল আমার কাছে পয়েন্টগুলি ক্লিয়ার। আমি মানে পয়েন্টগুলি মোটামুটি সবগুলি জানি। তবে এখানে আরো দুইটা জিনিস একটু ফাংশনের ক্ষেত্রে, ব্যাংকিং সুপারভিশন, ব্যাংকগুলিকে সুপারভাইজ করার কাজটা যদি বলি, অন্যান্য ব্যাংকগুলিকে সুপারভাইজ করে, এবং সেন্ট্রাল ব্যাংক কিছু ডেভেলপমেন্ট ফাংশনও রোল প্লে করে, যেটা আমরা আহ বাসকদা যেটা বলেছে শুরুর দিকে 9টা কাজ, সেই 9টা কাজের সাথে আরো 2টা কাজ নতুন করে অ্যাড করে আপনি 11টা চিন্তা করেন। 10 নম্বর কাজ হচ্ছে ব্যাংকিং সুপারভিশন, ব্যাংকগুলিকে তারা সুপারভাইজ করে, যে যতগুলি সেন্ট্রাল ব্যাংকের অধীনে যতগুলি ব্যাংক আছে, মানে ব্যাংকার্স ব্যাংক হিসেবে কাজ করে, এটাকেই সুন্দর করে লেখা আর কি। ব্যাংকগুলিকে সুপারভাইজ করে, এবং সেই সুপারভাইজ করে হচ্ছে অনসাইট এবং অফসাইট সুপারভিশনের মাধ্যমে। অনসাইট মানে হচ্ছে গ্রাউন্ডে গিয়ে, যেটাকে আমরা অডিট বলি, আর অফসাইট সুপারভিশন বলে সেন্ট্রাল ব্যাংক কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ ব্যাংক থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট চায়, সেই রিপোর্টগুলির মাধ্যমে সুপারভাইজ করে। সো
এইটা হচ্ছে ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের ফাংশন। সেন্ট্রাল ব্যাংকের ফাংশনটা কভার হওয়ার পরে এবার আমরা যাব পরের কোশ্চেন। আমার কাছে মনে হচ্ছে এতটুকু পর্যন্ত ইজিয়ার। কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? কোনো কনফিউশন আছে কারো? যতটুকু আমরা আলোচনা করেছি যদি আমি রিক্যাপ করি, যে যদি আমি আহ, যদি আমি রিক্যাপ করি তাহলে আমরা কি বলতে পারি? যদি আমি রিক্যাপ করি তাহলে আমরা প্রথমে সেন্ট্রাল ব্যাংক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের ফাংশন কি, সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভস কি, সেন্ট্রাল ব্যাংক কিভাবে ক্রেডিট কন্ট্রোল করে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এতটুকু পর্যন্ত ডিসকাশনে। এবার আমি আসি পরের ডিসকাশনে। এটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমি ওই যে একটু আগে যেটা বলে আসছিলাম, যে সেন্ট্রাল ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকের সামনে কর্পোরেট গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করা, সেই প্রশ্নটা এখানে আসছে। ইজ সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট ইন আওয়ার কান্ট্রি? এক্সপ্লেইন ইউর অপিনিয়ন। গতকালকে আহ, গতকালকে আমাদের আহ, আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার হয়েছেন এখন নতুন করে, গতকালকে উনি একটা ব্রিফ করেছিলেন। কেউ কি সেই ব্রিফটা দেখেছেন? গতকালকে উনি একটা ওপিনিয়ন দিয়েছিলেন, কেউ কি দেখেছিলেন? আমাদের নতুন নতুন ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী কে? আমির খসরু মাহমুদ চৌধুরী। ভেরি গুড। আমির খসরু মাহমুদ চৌধুরী গতকালকে একটা কথা বলেছে, গতকালকে বলেছে যে আমি এনশিওর করার চেষ্টা করব যে সেন্ট্রাল ব্যাংকে যাতে গভর্নমেন্টের যেই পার্টটা সেন্ট্রাল ব্যাংকের সাথে রিলেটেড তাদেরকে সেন্ট্রাল ব্যাংকের সাথে কমপ্লিটলি আমি আলাদা করে দিব। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক তাদের নিজেদের মতো করে রেসপন্সিবিলিটি শো করবে। ইট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্সি। আমরা যদি যদি ভুল না করি, এটা মানে লাস্ট মনসুর সাহেবের আগে যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন, তিনি একজন সচিব ছিলেন একটা সময়, তাই না? যদি আমি ভুল না করি, সচিব ছিলেন, হুম, সচিব থেকে তিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হলেন। একজন সচিব তো আগাগোড়া সরকারি লোক। তিনি যদি পলিসি মেকিং এ আসেন, ডিসিশনে মেকিং এ আসেন, তিনি তো গভর্নমেন্টের বায়াসে পড়বেনই, পড়েছেনই। আর পড়ার কারণে আমাদের মানে ফাইন্যান্সিয়াল জায়গাটা এতখানি খারাপ হয়েছে। যদি আমাকে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নেওয়ার, সত্যিকার অর্থে আমাকে নেওয়ার ব্যাপারে এনকারেজ করা হয়, নেওয়ার ব্যাপারে স্কোপ দেওয়া হয়, তাহলে ব্যাংকিং স্ট্যাবিলিটিটা অবশ্যই ভালো হবে। এবার আমি চলে আসি সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সি মানে কি। সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সি মানে হচ্ছে ওই যে 11টা কাজ যেটা আমরা দেখে আসছি সেন্ট্রাল ব্যাংকের ফাংশন, সেই ফাংশনগুলি অপারেট করার জন্য সেন্ট্রাল ব্যাংক নিজে সোললি ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারার প্রসেসটাকে বলা হয় সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সি। এমন না যে এক্সচেঞ্জ পলিসি নিয়ে কাজ করতে যাব, গভর্নমেন্টের লোকরা অ্যাপ্রুভাল দিলে তারপরে আমি সেটা করব না, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্সি থাকবে না। তারপরে আমি মনিটারি পলিসি তৈরি করব, মনিটারি পলিসির ড্রাফট আগে গভর্নমেন্টকে দিব, গভর্নমেন্ট সেটা দেখবে, কারেকশন দিবে, কারেকশন হওয়ার পরে আমার কাছে আসলে সেটা আমি অ্যাপ্রুভ করে সেটাকে আমি গ্যাজেট পাস করব না। এটাকে ইন্ডিপেন্ডেন্সি পড়ে না। ইন্ডিপেন্ডেন্সি মানে হচ্ছে আপনি আপনার কাজ আপনার মতো করে করবেন, মানে কিন্তু এটা না আপনার মনের মতো করে করবেন, এটা না। আপনার কাছে প্রিডিটারমাইন যে রেগুলেশনস আছে, সেই রেগুলেশনস অনুযায়ী আপনি আপনার কাজ করবেন। হ্যাঁ, সেই রেগুলেশনসে যদি বলা থাকে, কারণ অনেক রেগুলেশনসের অনেক পার্টে বলা আছে যে এই পার্টটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এই পার্টটা মিনিস্ট্রি অফ কমার্স, এই পার্টটা মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর সাথে আলোচনা করে ডিসিশন নিতে হবে, আপনি আলোচনা করবেন। মানে অ্যাকর্ডিং টু রেগুলেশনস, ইন লাইন উইথ রেগুলেশনস, আপনার যেভাবে যে রেসপন্সিবিলিটি শো করা দরকার, যেখানে যে রেসপন্সিবিলিটি পালন করা দরকার, সেইভাবে সেই রেসপন্সিবিলিটি পালন করার প্রসেসটাকে বলা হয় সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সি। হোয়াট ইজ কারেন্ট সিনারিও ফর সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সি? আমাদের সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সির ক্ষেত্রে যদি লাস্ট 1.5, যেটা 18 মাসের ইস্যু আসে, এটাতে যদি বলি, এখানেও সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সিটা কিন্তু অনেক বেশি, মানে অ্যারোগেন্ট ইন্ডিপেন্ডেন্সিটা চলে আসছে। মানে আমি রুল রেগুলেশনস তোয়াক্কা করছি না, আমার কাছে মনে হচ্ছে 5টা ব্যাংকে এক করতে হবে, করে দিলাম। আমার কাছে মনে হচ্ছে এটাকে এরকম করব, করে দিলাম। আমার কাছে মনে হচ্ছে এটাকে এরকম করব, করে দিলাম।
এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্সির মধ্যে আসে না, কারণ আপনার ইন্ডিপেন্ডেন্সিতে যেতে হলে রেগুলেশনস যেমন ফলো করতে হবে, তারপরে হচ্ছে সত্যিকার অর্থে এটা বেনিফিশিয়াল ডিসিশন কিনা এই জায়গাটাতেও কিন্তু আমার মাথায় রাখতে হবে যে আমি এই জায়গাটাতে ঠিকঠাক করে প্ল্যান করেছি কিনা। মানে দেখেন, ইন্ডিপেন্ডেন্সি যদি হয়, আমি কোনো ব্যাংকে ছোট করছি না, মানে ডিফল্ট ব্যাংকের নাম বলতে হচ্ছে, যদি এক্সিম ব্যাংক, এসআইবিএল, এটা 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 একটা ক্যাটাগরিতে এনে আমি এভাবে প্ল্যান করার ডিসিশন নেই, ওয়াই ন্যাশনাল ব্যাংক ইজ নট ইনক্লুডেড ইন দিস পার্ট? বুঝলাম ন্যাশনাল ব্যাংক ইসলামী ব্যাংক না, ন্যাশনাল ব্যাংক অন্য যেই প্রবলেমেটিক ব্যাংকগুলি যেই স্ট্রাকচারে পড়েছে লাইক অ্যাজ ন্যাশনাল ব্যাংক, তাহলে ন্যাশনাল ব্যাংক কেন এই পার্টগুলির সাথে আসে নাই? দিস ইজ কোয়েশ্চেন, মানে ইন্ডিপেন্ডেন্সি নিয়ে কোয়েশ্চেন, জাস্ট আমি একটু এক্সাম্পল দিচ্ছি। আসে নাই বিকজ খুব সিম্পল কথা, ন্যাশনাল ব্যাংক ইজ গভর্ন বাই সিনিয়র পলিটিশিয়ান ফ্রম বিএনপি, সো ওই ব্যাংকটাকে এখন টাচ করা যাবে না, তাহলে তো এটা ইন্ডিপেন্ডেন্সি হলো না। আপনি আপনার মতো করে একটা ডিসিশন নিলেন, আপনি আপনার মতো করে ডিসিশন নিলেন এই পাঁচটাকে ইসলামী ব্যাংককে এক করে ফেলবো, এই করব, সকালে একটা কথা, বিকেলে একটা কথা, রাতে একটা কথা, ইট ইজ নট দ্য ইন্ডিপেন্ডেন্সি। এবার আমি আগের ডিকেডে যাই, আগের গভর্নরের আমলে যাই। ইসলাম পাঁচ সাতটা ব্যাংক অকুপাই করছে, পাঁচ সাতটা ব্যাংকে ফান্ড ড্রাইভার করছে, এভরি ওয়ান নো দিস। যদি কমার্শিয়াল ব্যাংকগুলি নিজে না জানে, সেন্ট্রাল ব্যাংকের সিনিয়র লেভেল মাস্ট নো ইট, হোয়াট শুড ইউ হ্যাভ ডান? আপনি কিছুই করেন না, মানে কি দাঁড়ালো তাতে? মানে দাঁড়ালো যে আমি আসলে ওখানে আমার ইন্ডিপেন্ডেন্সি রোল আমি প্লে করি নাই, কারণ আমাকে গভর্নমেন্ট বলছে যে ওদেরকে এরকম প্রায়োরিটি দিতে হবে, সো ইউ হ্যাভ টু বি ক্লোজ ইউর আইজ ওয়েন দে আর ওয়ার্কিং ইন ইন দিস রিগার্ড। আমি ক্লোজ আই ছিলাম, দ্যাট দ্যাট ওয়াজ নট অলসো ইন্ডিপেন্ডেন্সি। ইন্ডিপেন্ডেন্সিটা কিন্তু খুবই সিরিয়াস জিনিস। মন গড়া, যেটা লাস্ট 18 মাসে অনেক প্র্যাকটিস দেখেছি, মন গড়া, ইট ইজ নট ইন্ডিপেন্ডেন্সি। আগের আমলে গভর্নমেন্টকে প্রায়োরিটি দেওয়া, দ্যাট ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্সি। ইন্ডিপেন্ডেন্সি হতে হবে আমি স্বতন্ত্রভাবে কাজ করব, আমি আমার মতো করে কাজ করব, বাট ইন ফলোয়িং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস। রুলস এবং রেগুলেশনস দিয়ে যদি কাজ করেন তাহলে সেটাকে ইন্ডিপেন্ডেন্সি বলে। এখন কথা হচ্ছে, অনেক কথা তো আমি লাফঝাপ দিয়ে অনেক কথা বললাম, এখন পরীক্ষার সময় কি আপনি এই কথা লিখবেন? পরীক্ষার সময় যদি লেখে আমার কথাগুলি যদি মানে সিনিয়র কেউ শুনে, তা বলবে যে ও আমারই শোকজ করবে, প্রথমে আসেন আপনি, আপনি এগুলি এগুলি এইভাবে এইভাবে বলছেন কেন? তা আপনিও পরীক্ষার মধ্যে যদি এইভাবে লেখেন, মানে যদি এই সরাসরি এটা এটা এইভাবে লেখেন, তাহলে আপনার খাতাও দেখা গেল যে মার্কিংটা হবে হবে অন্যভাবে। তাহলে আপনাকে পরীক্ষার সময় লিখতে হবে টেকনিক্যালি, পরীক্ষার সময় লিখতে হবে টেকনিক্যালি। দেখেন, ইন্ডিপেন্ডেন্সিটা এনশিওর করা মানে হচ্ছে চারটা জিনিস। যেই ব্যক্তিটা যেই রোলে আছে, সেটা ছোট হোক বড় হোক, বড় রোল হোক, সে হচ্ছে তার জন্য ডেফিনেটলি তার রেসপন্সিবিলিটির একটা ফ্লো চার্ট, প্ল্যান এবং রেগুলেশনস অনুযায়ী তাকে তাকে রেসপেক্টেড করা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, সে সেই রেসপন্সিবিলিটিটা ওই রুলস এবং রেগুলেশনস এর উপর বেস করে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাকে মাথায় রেখে রোল প্লে যদি করতে পারে, তাহলে আমি সেটাকে বলবো ইন্ডিপেন্ডেন্সি। হ্যাঁ, সেটা ছোট থেকে বড় যেই জায়গায় হোক, আমাদের লাস্ট ডিকেডসগুলি, লাস্ট কাপল অফ ইয়ার্স, আমাদের ব্যাংক সত্যিকার অর্থে ইন্ডিপেন্ডেন্সি কনফার্ম করতে পারিনি, কারণ ব্যাংকের সিনিয়র পর্যায়ে, সেন্ট্রাল ব্যাংকের সিনিয়র পর্যায়ে গভর্নমেন্টের ইনভলভমেন্ট ছিল, গভর্নমেন্টের বায়াসনেস ছিল, গভর্নমেন্টের ম্যানিপুলেশনস ছিল। দ্যাটস ওয়াই আমরা সেন্ট্রাল ব্যাংক হিসেবে ইন্ডিপেন্ডেন্ট রোল সেন্ট্রাল ব্যাংক অনেক ক্ষেত্রে করতে পারিনি। এবার সাজেশনে চলে আসবো। এখন যদি সেন্ট্রাল ব্যাংকে আমরা ইন্ডিপেন্ডেন্ট করতে হয়, তাহলে উই হ্যাভ সাজেস্ট সাম রেগুলেশনস ফর ইউ। আমরা কিছু কিছু রেগুলেশনস দিতে চাই, মানে এই রেগুলেশনসগুলি যদি ফলো করি তাহলে আমরা সেন্ট্রাল ব্যাংককে মোটামুটি রেগুলেটেড করতে পারবো বা ইন্ডিপেন্ডেন্সিতে অ্যাচিভ করতে পারবো। Giving empower to Bangladesh Bank for implementing their role. Intervention of government should be reduced. Ensuring accountability for all levels of employee. Ensuring corporate governance, dynamic leader should be created. মানে ডাইনামিক লিডার ক্রিয়েট করতে হবে। ইনক্রিজ ইন্টারন্যাশনাল ব্যাংকিং রিলেশনশিপ, আন্তর্জাতিক ব্যাংকিং রিলেশনশিপ, অর্থাৎ বাইরের ব্যাংকগুলির সাথে আপনার রোলের অ্যালাইনমেন্ট করতে হবে। ফাইনালি ইউ ক্যান সে কনস্টিটিউশনালি সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ ইজ অ্যান অটোনোমাস বডি, স্বায়ত্তশাসিত বডি। হাউএভার, ইন রিয়েলি is hard to say that central bank is independent in our country.
এটা খুবই কঠিন বলা যে আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট, বাট যদি আমরা এই 6টা পয়েন্টকে এনশিওর করতে পারি তাহলে ইন ফিউচার সেন্ট্রাল ব্যাংক উইল বি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বিভিন্ন চক্রবক্র আঁকিয়ে আমি বিভিন্ন দিকে মুভ করার পরে ফাইনালি আই হ্যাভ থ্রো দ্য ডিসিশন দ্যাট সেন্ট্রাল ব্যাংকে আমরা আসলে ইন্ডিপেন্ডেন্সই নাই, বাট আমরা যদি করতে পারি তাহলে আমাদের এই অ্যাডভান্টেজ হবে। এই প্ল্যানগুলি করে আমরা সেন্ট্রাল ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারি। এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। 5, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল রেগুলেশনস, এক্সপ্লেন ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল রেগুলেশনস। ফাইন্যান্সিয়াল রেগুলেশনস মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি তাদের মুভমেন্টটাকে স্মুথ করার জন্য যে সকল রেগুলেশনস ফলো করে সেই সকল রেগুলেশনসকে বলা হয় ফাইন্যান্সিয়াল রেগুলেশনস। ফাইন্যান্সিয়াল রেগুলেশনস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ম্যাক্রো প্রুডেন্সিয়াল আর একটা হচ্ছে মাইক্রো প্রুডেন্সিয়াল। এটা কিন্তু পরীক্ষা আসে। ম্যাক্রো প্রুডেন্সিয়াল কথাটার মানে কি, ধরেন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, ম্যাক্রো প্রুডেন্সিয়াল রেগুলেশনস ফোকাসড অন ম্যানেজিং রিস্ক উইদিন দ্য এন্টার ফাইন্যান্সিয়াল সিস্টেম বাই লুকিং এট দ্য ইন্টারকানেক্টেডনেস অফ ইনস্টিটিউশন। ম্যাক্রো হচ্ছে ইনস্টিটিউশনের ভিতরে কানেক্টিভিটিটা ক্রিয়েট করা, আর মাইক্রো হচ্ছে টোটাল ওভারঅল ইনস্টিটিউশন, অর্থাৎ 61টা ব্যাংক মিলে হচ্ছে মাইক্রো, আর একটা ব্যাংক নিজেদের মধ্যে হলো মাইক্রো প্রুডেন্সিয়াল। সেন্ট্রাল ব্যাংকের কি কি পলিসি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেন্ট্রাল ব্যাংক, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট কোর পলিসি অফ সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের কোর পলিসি আছে কয়টা, এটা কিন্তু পরীক্ষায় আসে 6 নম্বরটা। মনিটারি পলিসি অলরেডি ডিটেইল আলোচনা করেছে। রিজার্ভ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, এটাও একটা পলিসি, আমরা বলেছি যে রিজার্ভ ম্যানেজ করার জন্য। ইট ইজ ক্লোজলি রিলেটেড উইথ ফাংশন, বাট আলাদা প্রশ্ন এটা। ইন্টারেস্ট রেট পলিসি, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি পলিসি। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি পলিসি মানে হচ্ছে কোনো একটা ব্যাংক কত অংশ ক্যাপিটাল রাখলে সেই ব্যাংকটা সেফ থাকে। এটার জন্য বলা আছে যে ধরেন প্রত্যেকটা ব্যাংক, শিডিউল ব্যাংক ইন বাংলাদেশ আর রিকোয়ার্ড টু মেনটেন মিনিমাম ক্যাপিটাল অফ 4 বিলিয়ন অর ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড এসেট, সিআরআর এর 10% তাকে রিটেন করতে হয়, এবং পরবর্তীতে ক্যাপিটাল কনজারভেশন বাফার আকারে 2.5%। এটা আমরা এটা অবশ্য ডিটেল আমরা আরেকটা ক্লাসে পাবো, মানে ক্যামেলস এর ইস্যুটা যেটা যা রিস্ক বেস ভ্যাসেলের যে ইস্যুটা আছে সেটা এখানে কভার হয়। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও মানে হচ্ছে আপনার এমন একটা পলিসি যে পলিসিতে কোনো একটা ব্যাংক তার কতটুকু ক্যাপিটাল রিটেন করে রাখতে হবে প্রতিষ্ঠানের সিকিউরিটির জন্য, সেই পলিসিটাকে বলা হয় ক্যাপিটাল অ্যাডিকুয়েসি পলিসি। এই পলিসিতে বলা হয় যে একটা ব্যাংক নতুন করে লাইসেন্স নিতে হলে কত টাকা লাগে। একটা ব্যাংক নতুন লাইসেন্স নিতে হলে এখন কত টাকা লাগে, কেউ কি বলতে পারবেন? লাইসেন্স নিতে হলে কত টাকা লাগে? 400 crore। ভাইয়া 600 কোটি না, 600 crore। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটাকে বলে কত? 400 কোটি। সবাই শিওর? মেবি 600 কোটি ভাইয়া। এটা ইয়েতে তো আসতে পারে তাই না? আপনার এমসিকিউতে তো আসতে পারে। আচ্ছা, আমাদের এই ইনফরমেশনটা আমি এই জন্যই প্রশ্নটা করেছি, ইনফরমেশনটা আমাদের আগের, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হয়ে এখন নতুন করে দেওয়া হয়েছে 500 কোটি, ঠিক আছে? নতুন এটা তাহলে হবে 500 কোটি, ওকে? ইট উইল বি 5। সিআরআর এসএলআর এগুলি ঠিক আছে। এইটা অথবা ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট, অর্থাৎ সিআরআর হচ্ছে 10%। সিআরআর 10% মানে হচ্ছে টোটাল ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10% আপনাকে ক্যাপিটাল আকারে রিটেন করতে হবে। এই পলিসিগুলি যেখানে বলা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল পলিসি। ডিপোজিট ইন্স্যুরেন্স খুব ইম্পর্ট্যান্ট আরেকটা পলিসি, ডিপোজিট ইন্স্যুরেন্স পলিসি। ডিপোজিট ইন্স্যুরেন্স পলিসি এটা হচ্ছে যে কোনো একটা আমাদের আমাদের ডিপোজিট স্কিমের ক্ষেত্রে ইন্স্যুরেন্স অ্যাক্ট 2000 এত অনুযায়ী বলা আছে যে প্রত্যেকের 1 লাখ টাকা পর্যন্ত ফান্ড সেফ থাকে। এটা কিন্তু পরীক্ষা আসে, এটা এমসিকিউর জন্য আসে। ডিপোজিট ইন্স্যুরেন্সে কত টাকা পর্যন্ত সেফ, এবং ভাই প্রশ্নটা একটু আরেকবার রিপিট করবেন। ডিপোজিট ইন্স্যুরেন্স, আচ্ছা, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 5 বিলিয়ন, এটা তো ঠিক আছে, 500 কোটি, এটা সবাই তো ক্লিয়ার।
জি ভাইয়া। ওকে, এইটা থেকে তিনটা শর্ট কোশ্চেন আসে। এই মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, সিআরআর এর রেট কত, ক্যাপিটাল কনজারভেশন বাফার কত, এই তিনটা প্রশ্ন আসে সিঙ্গেল কোশ্চেন যদি যদি দিতে চায়, এই তিনটা কোশ্চেন দেয়। আর সেকেন্ড হচ্ছে, যদি ডিপোজিট ইন্স্যুরেন্সের কথা বলি, ডিপোজিট ইন্স্যুরেন্স সাধারণত আমাদের ডিপোজিট ইন্স্যুরেন্স একটা হচ্ছে 2001-এর, আর এই যে ডিপোজিটের কাস্টমারদেরকে সেভ করার জন্য যে স্কিমটা করা, এটা নাম হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড। বাবা যাও। এবং এইখানে বলা হচ্ছে ইট হ্যাজ বিন ক্রিয়েটেড ফর প্রোভাইডিং লিমিট প্রোটেকশন কাস্টমারে 0.01 মিলিয়ন, অর্থাৎ 1 লাখ টাকা বিমাকৃত থাকে, সুরক্ষিত থাকে। বিমা মানে আপনি ধরেন কোনো একটা ব্যাংকে 5 লাখ টাকা রেখেছেন, কোন ব্যাংক ধরেন ধ্বংস হয়ে শেষ, আপনাকে মিনিমাম 1 লাখ টাকা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে provide করবে। 6 নম্বর হচ্ছে রেগুলেশনস ফর ইন্স্যুরেন্স কোম্পানি, এটাও শর্ট নোট। ইন্স্যুরেন্স কোম্পানি রেগুলেশনস কে করে? এটাকে বলা হয় ইদ্রা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশনস অথরিটি, ইদ্রা। ইদ্রা টোটাল দেশের ইন্স্যুরেন্স পলিসিগুলিকে কভার করে, অর্থাৎ দেশে যত ধরনের ইন্স্যুরেন্স আসে সেগুলিকে কভার করে। এটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি, আর এটা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স, দুইটা কিন্তু আলাদা পয়েন্ট, এটা আলাদা পয়েন্ট। রেগুলেটর ফর ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেটের জন্য রেগুলেটর আছে, সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তারা ক্যাপিটাল মার্কেটের স্ট্যাবিলিটি এনশিওর করার জন্য কাজ করে, এবং তারা এখানে বিভিন্ন ধরনের রোল প্লে করে, সেই রোলগুলির কথা এখানে বলা আছে। 8 নম্বর আরেকটা পলিসি আছে, সেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এটাও কিন্তু পরীক্ষায় প্রায় আসে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এমআরএ শর্ট করে আসে, ব্রড করে আসে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি মানে হচ্ছে যারা মাইক্রো ফাইন্যান্সটা কোন পলিসিতে অ্যাডাপ্ট হবে, কিভাবে কাজ করবে সেটা নিয়ে কাজ করে, এবং সেই পলিসি রিলেটেড ইস্যু নিয়ে যেখানে বলা থাকে সেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। তারা কাজ করে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অ্যাক্ট 2006-এর 32 নম্বর অ্যাক্ট অনুযায়ী তারা কাজ করে। এই 8টা হচ্ছে পলিসি। 8টা পলিসি কি কি আমি বলবো একবার, আপনারা যে কোনো ভাইয়া একটা। এমআর এর অথরিটি কে? এমআর অথরিটি মানে মাইক্রো হ্যাঁ হ্যাঁ। ক্রেডিট রেগুলেটরি অথরিটি, মানে ওদের অথরিটি হচ্ছে, এইটাই ওদের নাম, যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। ওরা মানে কম্পাইল করার চেষ্টা করে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অ্যাক্ট 2006 অনুযায়ী তারা কাজ করে, ঠিক আছে? এনজিও গুলো কি ওদের আন্ডারে? এনজিও গুলি সব ওদের আন্ডারে, মাইক্রো ফাইন্যান্স রিলেটেড যত এনজিও যত কিছু আছে সব এদের আন্ডারে, এমআরএ এর আন্ডারে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আমাদের 8টা পলিসি আছে। 8টা পলিসির একটা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, একটা। 2 নম্বরে আছে ক্যাপিটাল মার্কেট পলিসি, ক্যাপিটাল মার্কেট পলিসি যেটার অথরিটি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 3 নম্বরে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি রেগুলেটর, যেটার অথরিটি হচ্ছে ইদ্রা। ডিপোজিট ইন্স্যুরেন্স, ডিপোজিট ইন্স্যুরেন্স যেটার অথরিটি হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড। এরা কাজ করে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট 2000 অনুযায়ী। এরা কাস্টমারদের 1 লাখ টাকা পর্যন্ত ফান্ডকে সিকিউর করে। ক্যাপিটাল অ্যাডিকুইসি পলিসি, যেটা কান্ট্রির ক্যাপিটালটা সিকিউর করে। ইন্টারেস্ট রেট পলিসি, টোটাল কান্ট্রির ফরেন বলেন লোকাল বলেন ইন্টারেস্ট রেটটাকে স্টেবল রাখে। রিজার্ভ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, আমাদের দেশের রিজার্ভটা কতটুকু হবে কি হবে সেইটার পলিসি যেই জায়গা থেকে আসে, এটা হচ্ছে রিজার্ভ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। মনিটারি পলিসি, মনিটারি পলিসিটা কি হবে, কি থাকবে সেখানে, কি থাকবে না, সেই ইমপ্লিমেন্টেশনের পলিসি নিয়ে যেখানে কাজ করা হয় সেটা হচ্ছে মনিটারি পলিসি। টোটাল 8টা পলিসি। 1 নম্বরে হচ্ছে মনিটারি পলিসি, 2 নম্বরে হচ্ছে রিজার্ভ ম্যানেজমেন্ট পলিসি, বলেন কোনো সমস্যা নাই। 3 নম্বরে ইন্টারেস্ট রেট পলিসি, 4 নম্বরে ক্যাপিটাল অ্যাডিকুইসি পলিসি, 5 নম্বরে ডিপোজিট ইন্স্যুরেন্স পলিসি, 6 নম্বরে ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি, 7 নম্বরে ক্যাপিটাল মার্কেট পলিসি, 8 নম্বরে হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি পলিসি। এই 8টা পলিসি সেন্ট্রাল ব্যাংক নিজেরা বিভিন্ন উইং এর মাধ্যমে ডিল করে। এবার আপনাদের কাছে মানে বলা
যে কোনো একজন 8টা পলিসি নিয়ে বলেন, নামগুলি বললেই হবে, যে কোনো একজন বলেন। আমি দিয়ে দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি, মুখস্থ বলার দরকার নাই। শুধু পরীক্ষার হলে 8টা পলিসি থেকে প্রশ্ন আসলে যাতে আমি না শুনি যে ভাইয়া পলিসি তো আমরা পড়ি নাই, এই কথাটা যাতে আমি না শুনি, কারণ এই 8টা পলিসি থেকে প্রশ্ন আসবেই, থাকবেই, ছোট হোক বড় হোক। বলেন, কেউ একজন 8টা পলিসির নাম বলেন। বলেন, সাহস করে বলে ফেলেন। ডিটেল বলতে হবে না, শুধু পলিসি বলেন। ভাইয়া আমি ফাহিম বলছি। জি প্লিজ। থ্যাংক ইউ সাকিব ভাই। ফাহিম। হ্যাঁ ফাহিম ভাই, থ্যাংক ইউ। ফাহিম ভাই বলেন। এক নাম্বার হচ্ছে মনিটরি পলিসি, যে পলিসির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক হচ্ছে বিভিন্ন ধরনের, সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বিভিন্ন পলিসি ইমপ্লিমেন্ট করে থাকে। আরেকটা হচ্ছে রিজার্ভ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। 3 নাম্বার হচ্ছে ইন্টারেস্ট রেট পলিসি। 4 নাম্বার হচ্ছে ক্যাপিটাল এডিকুয়েসি পলিসি। 5 নাম্বার হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স পলিসি, যেটার মাধ্যমে হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম যেটা আছে, এটা 2000, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট 2000 আন্ডারে কাজ করে। আচ্ছা, আরেকটা হচ্ছে 6 নাম্বার হচ্ছে রেগুলেটরি ফর ইন্স্যুরেন্স কোম্পানি। 7 নাম্বার হচ্ছে রেগুলেটর ফর ক্যাপিটাল মার্কেট। আর 8 নাম্বার হচ্ছে এমআরএ, যেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ওকে, হিসেবে ভেরি কাজ গুড। করে। থ্যাংক ইউ সো মাচ। 8টার মধ্যে থেকে আমরা এবার একটু শাখা প্রশাখা নিব, কারণ এগুলি যদি প্যাচে আসে। এমআরএ কোন অ্যাক্টের আন্ডারে করে, এমআর এর ডিরেক্ট মিনিংটা কি, অথবা ওরা কি কাজ করে, 2-3টা কাজ আপনি হাইলাইটেডলি বলতে পারেন, যেটা ম্যাডাম অলরেডি বলেছে যে ভাইয়া মাইক্রো ক্রেডিট তার মানে তো এনজিওর কাজটা ওরা বলে, দেখেন এই যে লেখা আছে এনজিও। ওকে, ফার্স্ট অফ অল শেষ। 2 নম্বরে হচ্ছে ক্যাপিটাল মার্কেটটাকে পলিসিতে ইমপ্লিমেন্ট করে এটা রেগুলেটরি অথরিটিকে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তারা কোন আইনের ক্ষমতা বলে করে? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী তারা কাজ করে। কি কাজ করে? এখানে অনেকগুলি কাজ বলছে। শেয়ার মার্কেট মনিটর করে, শেয়ার মার্কেটের রেট ফ্লাকচুয়েশন হলে সেটাকে ডিল করে। ডান। ইন্স্যুরেন্স কোম্পানি অথরিটি হচ্ছে ইত্রা, তারা কোন আইনের বলে করে, কিভাবে করে সেটা বলা আছে এখানে। ডিপোজিট ইন্স্যুরেন্স কে করে, কোন আইনের বলে করে, তারা আসলে কি প্রোটেক্ট করছে, কি পয়েন্ট এটা। ক্যাপিটাল এডিকুইসির ক্ষেত্রে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কত, সিআরআর অ্যামাউন্ট কত, তারপরে ক্যাপিটাল কনজারভেশন বাফার মানে কি, এটা মানে কত, এবং এটা আসলে ক্যাপিটালটাকে সিকিউর করার চেষ্টা করে। ইন্টারেস্ট রেট পলিসি, এটা ফরেন কারেন্সি রেট হতে পারে, লোকাল রেট হতে পারে, ব্যাংক রেট হতে পারে। টোটাল যত ধরনের ইন্টারেস্ট রেট কাজ করে, সকল ইন্টারেস্ট রেটটা কিভাবে কমানো বাড়ানো যায়, কমালে কি হবে বাড়ালে কি হবে, টোটাল ডিসিশনটা যেখানে আনা হয় সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট পলিসি থেকে আসে। রিজার্ভ ম্যানেজমেন্ট, রিজার্ভটা কিভাবে বাড়ানো যায়, কোন ওয়েতে বাড়ানো যায় সেটা পলিসি থাকে। মনিটারি পলিসিতে আমরা শুরুর দিকে বলেছি যে কোনো একটা দেশের ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন অথবা মানি সাপ্লাইটা কিভাবে করা যায়, টোটাল সেই ওয়েটা যেখানে লেখা থাকে সেটা হচ্ছে মনিটারি পলিসি। এই হচ্ছে ওভারঅল আমাদের চ্যাপ্টার নাম্বার 7। আমরা এটা আজকে ডিসকাস করেছি, আমি যে শিটটা আপনাদের সাথে শেয়ার করব সেই শিটে শুধুমাত্র এটা থাকবে না, এই প্রশ্নগুলি থাকবে না, কারণ আমরা এখন এই আলোচনাটা যেটা করেছি ইট ইজ বেসড অন প্রথম যে 4টা ব্রড কোশ্চেন থাকে সেখান থেকে যে 2টা প্রশ্ন অ্যান্সার দিতে হয়, সেখান থেকে আপনারা এখান থেকে একটা প্রশ্ন পাবেন। ওইটার সম্যক ধারণা নিয়েছি আমরা, কিন্তু আমাদের আরো 2-3টা পার্ট আছে আমাদের, মানে টার্গেট কিন্তু বাকি অংশটুকুতে, যে 2 মার্কসের যে প্রশ্ন আসে এখান থেকে যা আসে সেটা যাতে আমার কোনো কারণে মিস না হয়। পার্থক্যজনিত কোনো জিনিস যদি এখান থেকে আসে আমার যাতে সেটা কোনো কারণে মিস না হয়, সেই জিনিসগুলিকে আমরা নিচের দিকে আবার অ্যাড করে দিব, দিয়ে দিয়ে এটাকে সামারি করে যে শিটটা দিব সেটা আপনি পড়বেন, সেটাই হবে আপনার কমপ্লিট শিট। কিন্তু পার্থক্যের যে অংশটা নিচে আমি দিয়ে দিব, কারণ আমি প্রত্যেকটা পার্টে পার্টে কিন্তু ভেঙে ভেঙে আলোচনা করেছি যে এটার ভিতরে এটা সিঙ্গেল কোয়েশ্চেন আসতে পারে, এটা এইভাবে আসতে পারে। আমি জাস্ট শিটটা দিয়ে দিব, আপনারা পড়ে নেবেন। আমার এন্ড থেকে কমপ্লিট শিট পড়ানো শেষ, চ্যাপ্টার নাম্বার 7 শেষ। আপনারা চ্যাপ্টার নাম্বার 7 আমি যে শিটটা দিব, কারণ নিচে যে সিঙ্গেল কোয়েশ্চেন থাকবে আমি লিখবো এমআরএ কন্ট্রোল করে কে, আমি লিখবো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কি করে, আমি লিখবো ইন্স্যুরেন্স কোম্পানি কে কন্ট্রোল করে, আমি লিখবো ক্যাপিটাল এডিকুয়েসি রেশিওর মধ্যে সিআরআর বলতে কি বোঝায়, আমি লিখবো মিনিমাম ক্যাপিটাল কত, আমি লিখবো যে এসএলআর এখন কত, সিআরআর এখন কত, ব্যাংক রেট বলতে কি বোঝায়,
আমি লিখবো মাইক্রোপ্রুডেন্সিয়াল এবং ম্যাক্রোপ্রুডেন্সিয়ালের মধ্যে পার্থক্য কি, এটা পার্থক্যের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি লিখবো সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সি। ইন্ডিপেন্ডেন্সিটি নিয়ে নর্মালি ছোট প্রশ্ন হবে না, এটা বড় প্রশ্নের মধ্যেই থাকবে। তারপরে আমি লিখবো মোরাল সেসেশন বলতে কি বোঝায়, 2 মার্কসের জন্য বললে আমি বলতে পারি ব্যাংক রেট বলতে কি বোঝায়। তারপরে আমি বলতে পারি যে কোয়ান্টিটিভ মেথডের 2টা নাম লেখেন, কোয়ালিটেটিভ মেথডের 2টা নাম লেখেন, বলতে পারি আমি এটা। তারপরে সেন্ট্রাল ব্যাংক কোন পাবলিকেশনসের আন্ডারে প্রতিষ্ঠিত হয়েছে, সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্সিয়াল অর্ডারের নাম্বার কত, এগুলি দিব আমি নিচের দিকে। এখান থেকে শর্ট কোয়েশ্চেন দিব। বাট আমি যে ডিসকাশন করেছি এর বাহিরের কোনো পড়া নাই চ্যাপ্টারে। ইট হ্যাভ কন্টেইন কমপ্লিট করবে যদি কেউ সুন্দরভাবে আমাদের ক্লাসটা আজকে বুঝে থাকেন, রেকর্ডিংটা একবার শুনেন, শোনার পরে শিটটা যদি পড়েন, এই চ্যাপ্টার থেকে 20 মার্কস কমন পাবেন আপনি। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার? জি আর ভাইয়া, কোনো কনফিউশন আছে? আপাতত নাই ভাইয়া। বুঝার কোনো জায়গায় কোনো অসুবিধা আছে? কনফিডেন্স পাচ্ছেন যে চ্যাপ্টারটা আসলে ঠিকঠাকভাবে শেষ করতে পারছি, মানে মনে হচ্ছে যে পারবো, কনফিডেন্স আসছে? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। তাহলে আমরা শেষ করবো আজকের এমএফএস ক্লাস, প্রথম ক্লাস। একটা চ্যাপ্টার আমরা কভার করলাম। আমাদের একটু টাইম দিতে হবে, আমরা ক্লাস শুরু করব জাস্ট 2-3 মিনিট পরেই, ইমিডিয়েটলি শুরু করব ইকোনমিক্স ক্লাস। যাদের ইকোনমিক্স ক্লাস রেকর্ডিং এর কারণে আমি একটু মানে লগ আউট করব, আমি আবার মেসেজ দিয়ে দিব গ্রুপে, রেকর্ডিংটা কমপ্লিট হলে আপনারা সবাই জয়েন করবেন। সো উই হ্যাভ কমপ্লিট মডিউল নাম্বার 7 রিগার্ডিং এমএফএস, একটা চ্যাপ্টার আমাদের কমপ্লিট হলো। স্যার সবাই আচ্ছা ভাইয়া, বাংলায় যারা এক্সাম দিব আমরা তাদের ক্ষেত্রে কি? আমরা বাংলা শিটটা দিয়ে দিব, আপনি বাংলা শিটটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।